তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা কিভাবে কম পড়াশোনা করে এই সাবজেক্টে বেশি কমন পাবে সেই পদ্ধতি নিয়েও আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 2টা তুলনামূলকভাবে ছোট, অর্থাৎ এখান থেকে কম প্রশ্ন তৈরি করলে তোমরা কমন পেয়ে যাবে। যেমন মডিউল 2 থেকে যদি একটা প্রশ্ন তোমরা করো, 51 ক নম্বর ধারায় কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে সেগুলি আলোচনা করো, এই প্রশ্নটা যদি শুধু করে নাও সেখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। বা এখানে আর একটা দুটো প্রশ্ন বলে দেবো আমি, সেখান থেকে তোমরা মানে 2 থেকে 3টে প্রশ্ন করলে মডিউল 2 থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ। কিন্তু সমস্যার জায়গা যেটা মডিউল 1 থেকে তোমরা কি করবে, দেখো মডিউল 1-এ তোমরা যদি দেখো সিলেবাসটা, সেখানে 3টে অধ্যায় আছে। সেই 3টে অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো 2টো অধ্যায় যদি তুমি ভালো করে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি ওখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে সেটা বলে দেব এবং মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন তোমাদের বাছাই করে দেব, যাতে তোমরা ভালো করে তৈরি করে নিতে পারো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ আজকে প্রশ্নগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে, অর্থাৎ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর প্রথমে তোমাদের আমি কিন্তু সিলেবাসটা দেখাবো, তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমরা অনেকে কমেন্ট করছো ভিডিওর নিচে বা অনেকে বারবার জানতে চাইছো যে গতবারে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে গিয়েছে সেই প্রশ্নগুলো কি পরীক্ষায় আসবে না। এর উত্তরে বলি তোমাদের, সেই প্রশ্নগুলোই তোমাদের জন্য মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো গতবারে এসেছে। কারণটা কি দেখো, তোমাদের 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয় এই কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্টে। 4টে প্রশ্ন দেয়া থাকে। গতবারে পরীক্ষা হয়েছিল 3টে সেটে পরীক্ষা হয়, তোমরা জানো 3টে সেটে পরীক্ষা হলে 12টা প্রশ্ন। তোমরা যদি এই 12টা প্রশ্ন, 3টে সেটের 12টা টোটাল প্রশ্ন বাদ দিয়ে পরীক্ষার হলে যাও, তাহলে কিন্তু তোমরা কিছুই কমন পাবে না। তাই গতবারের প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করার চেষ্টা করবে। যারা গতবারের প্রশ্ন পেয়েছো, তোমরা ভাবছো যে গতবারের প্রশ্নগুলো আমরা ছেড়ে দিয়ে করব, এগুলো বাদ দিয়ে করব, সেক্ষেত্রে তোমাদের বলি এই ভুলটা কিন্তু তোমরা করো না। আর গতবারের প্রশ্নপত্রে দেখলে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে মডিউল 2টা বিশেষ করে এই যে 51 ক নম্বর ধারায় মৌলিক কর্তব্য, এই প্রশ্নটা কোনো সেটে এসেছে 51 ক নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, বা কোনো সেটে দিয়েছে যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, কটি এবং সেগুলি আলোচনা করো। এইভাবে অর্থাৎ প্রশ্ন কিন্তু একই, কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছে। তাই তোমাদের যে প্রশ্নগুলো বলছি ভালো করে তোমরা করে যাও, দেখবে পরীক্ষায় তোমরা উপকৃত হবে এবং তোমরা সব কিন্তু কমন পাবে। চলো তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটাকে ভালো করে দেখো। কম পড়ে বেশি কমন পেতে গেলে সিলেবাস ভালো করে তোমাদের কিন্তু বুঝতে হবে। প্রথমে দেখো, প্রথম যে অধ্যায়টা আছে, এখান থেকে যে টপিকগুলো আছে তোমাদের জানতে হবে, এই টপিকগুলোর ওপরেই কোশ্চেন হয়ে থাকে। যেমন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাবে, আমি প্রশ্ন শেষে আলোচনা করব, তবে সিলেবাসের সঙ্গে সঙ্গে আমি কিছু প্রশ্ন বলে দিই, সেগুলো একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, এখান থেকে ডাইরেক্ট তোমাদের প্রশ্ন আসবে সংবিধান এবং সংবিধানবাদ বা সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে, এই প্রশ্নটা আসবে, বা সাংবিধানিকতা বাদ কাকে বলে, এটা একটা প্রশ্ন গেল। এটা কি প্রথম অধ্যায় থেকে। তারপরে প্রশ্ন আসতে পারে সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা লেখো। আর তারপরে প্রশ্ন আসতে পারে সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং ভ্রাতৃত্বের ধারণা লেখো। এই 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন তুমি যদি করে নাও এখান থেকে, তাহলে তুমি কিন্তু সুরক্ষিত থাকবে। ঠিক আছে, তোমার কিন্তু কমন পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। আমি এই জন্য বলছি তোমাদের যে কোনো 2টো অধ্যায়কে তোমরা ধরো, যারা বেশি মনে রাখতে পারছো না পরীক্ষার সময়, তোমরা 2টো অধ্যায়ের ওপর গুরুত্ব দাও। 2টো অধ্যায় এমনভাবে করে নাও যে 2টো অধ্যায় থেকে কোয়েশ্চেন এলে যাতে তোমরা লিখতে পারো। আর একটা অধ্যায় থেকে যদি করতে যাও সেটা লটারি হয়ে যাবে। ঠিক আছে, সেটা আসবে কি আসবে না সেটা লটারি, সেটাই যেও না। তারপর 2 নম্বর যে অধ্যায় আছে, এই ফান্ডামেন্টাল রাইট, যেটা মৌলিক অধিকার, এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, এখান থেকে আসতে পারে মৌলিক অধিকারগুলি, ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি আলোচনা করো। সেখানে
ছটা মৌলিক অধিকার আছে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এইভাবে ছটা মৌলিক অধিকার আছে, এটা তোমাদের করতে হবে। এখানে আইনের শাসন, ঠিক আছে, আইনের শাসন এটা করতে হবে, এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এটা করতে হবে। এখানে তিনটে প্রশ্ন, অর্থাৎ তুলনামূলকভাবে যদি দেখো যে এই যে 2 নম্বর যে অধ্যায়টা আছে না, এখানে কিন্তু একটু চাপ আছে, এই অধ্যায়টা থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং এখান থেকে ঘুরিয়ে ঘাড়িয়ে প্রশ্ন দেয়। আবার যদি তুমি 3 নম্বর অধ্যায়ে চলে যাও, সেখানে কিন্তু সহজ আছে, যে সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ ব্যাখ্যা করো, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের অর্থ ব্যাখ্যা করো। এই কনসেপ্টগুলো এখান থেকে জানলে হয়ে যাবে। অর্থাৎ যাদের পড়তে অসুবিধা আছে, তোমরা প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টাকে গুরুত্ব দাও মডিউল 1-এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার মডিউল 2টা দেখো, মডিউল 2-এ কোনো চাপ নেই। মডিউল 2-এ কি বলেছি, মডিউল 2-এ এখানে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, আর এই 51 মানে এ ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন তো সেম, এটা একটাই প্রশ্ন, এটা দুটো প্রশ্ন নয়, এই দুটো প্রশ্ন সেম, একটাই প্রশ্ন। এখানে একটা প্রশ্ন করছো এবং আরেকটা প্রশ্ন করে নিচ্ছ তোমরা এখান থেকে, মৌলিক কর্তব্যের উদ্ভব, ঠিক আছে, এবং তার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। এই দুটো টোটাল প্রশ্ন করছো মডিউল 2 থেকে, তোমরা কমন পেয়ে যাচ্ছ, নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে। এছাড়া এখানে সিলেবাসে কি আছে দেখছো, মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা এবং সীমাবদ্ধতা। এবার তোমরা আমার সাজেশনটা দেখো, যে সাজেশনটা আমি তৈরি করেছি সেই সাজেশনটা এবার দেখে নাও। এবার তোমরা মূল সাজেশনটা দেখে নাও। দেখো এখানে যে স্টার্ট দেওয়া প্রশ্নগুলো রেখেছি, এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। যেমন প্রথম প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন আছে, এটা স্টার দেওয়া নেই, দেখে নাও প্রশ্নটা, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এগুলো প্রশ্নে আসতে পারে। তারপরে আছে দেখো, এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা, তোমাদের সিলেবাসের মধ্যে বললাম। তারপরে প্রশ্ন আছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। এই যে প্রথম 3টে স্টার দেওয়া প্রশ্ন আছে না, এই 3টের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপর দেখো পরের প্রশ্ন, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত বিবৃত করো। এই প্রশ্নটা আমি আগেও আলোচনা করেছি ইউটিউবে, এটা আগে আমি অ্যান্সারটা দিয়েছি, তোমরা দেখে নেবে যে এটার অ্যান্সার কি আছে, এটাও ভালো প্রশ্ন একটা। আর তারপরে দেখো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, আইনের অনুশাসন কাকে বলে, এর মূলনীতি। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো, যে 6টা অধিকার আছে, ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, আর এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সাংবিধানিক মর্যাদা। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ। আর তারপর শেষ প্রশ্ন মডিউল 1 থেকে, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের সম্পর্ক লেখো। এবার হচ্ছে মডিউল 2। মডিউল 2-এ কি বলেছি তোমাদের, মডিউল 2-এ এই যে প্রথম প্রশ্ন দুটো আছে দেখো, সংবিধানে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, আর এই পোর্শনটা 51 ক ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই দুটো সেম, আর এখানে আরেকটু এক্সট্রা অ্যাড করা আছে যে এর গুরুত্ব বা তাৎপর্য, ঠিক আছে, এটা করতে হবে। তারপরে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা। আরেকটা প্রশ্ন এখানে আছে, মৌলিক কর্তব্যের ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব যা, কর্তব্যও তাই, মৌলিক কর্তব্যের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সাজেশন। তাহলে তোমরা কি পড়বে কি পড়বে না বুঝে নিয়েছো। যাদের যেভাবে সুবিধা হয় তোমরা পড়ো, যাদের পুরোটা পড়তে পারবে তোমরা পুরোটা পড়বে, যাদের মনে হচ্ছে আমি একটা চ্যাপ্টার ভালো করে দেখে যাব মডিউল 1 থেকে, বা 2টো চ্যাপ্টার আমি দেখে যেতে পারবো, তোমরা সেইভাবে রেডি হও।